আমরা ছোটবেলায় যখন মা ঠাকুমাদের চাল নিতে দেখতাম যে তারা যখন চাল নিয়ে নিতেন তারপরেও কিছুটা চাল আলাদাভাবে রেখে দিতেন। তার কিন্তু দুটো কারণ ছিল। প্রথম কারণ হলো যেটুকু চাল তারা নিয়েছেন তার থেকে সামান্য কিছু চাল যদি সাইডে রেখেও দেন তারপরেও তাদের সেই দিনের খাবার হয়ে যাবে, অর্থাৎ ওইটুকু অংশ তার সাশ্রয় হবে। আর সেকেন্ড হলো যদি এমার্জেন্সি কখনো চলে আসে, অর্থাৎ যদি দেখা গেল যে মাসের কোনো সময়ে যে খাওয়ার কিছু নেই, তখন ওই চালটি কিন্তু সাহায্য করবে কিছুদিনের চলার জন্য। তা আমাদের পূর্বপুরুষরাও জানতেন যে এমার্জেন্সির গুরুত্ব কতটা, কিন্তু আজকের দিনে আমরা আস্তে আস্তে অনেক সময় ভুলেই গিয়েছি যে এমার্জেন্সি সিচুয়েশন আসলে আমাদের কি করতে হবে, তার জন্য কিন্তু আমরা আলাদাভাবে কোনো কিছু সাশ্রয় করে রাখি না। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এমার্জেন্সি ফান্ড বলতে কাকে বুঝি, এমার্জেন্সি ফান্ড আমরা কিভাবে তৈরি করতে পারি, কত টাকা আমাদের তৈরি করা উচিত, কেননা এক একজনের ফ্যামিলির কন্ডিশন এক এক রকম। প্রত্যেকের কন্ডিশন অনুযায়ী আমি বলার চেষ্টা করব যে কিভাবে আমাদের এমার্জেন্সি ফান্ড আলাদাভাবে করে রাখা উচিত এবং কত পরিমাণ এমার্জেন্সি ফান্ড আমাদের রাখা উচিত। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আমরা দেখে নিই যে এমার্জেন্সি বলতে আমরা কি বুঝি। এমার্জেন্সি হলো এমন একটা সিচুয়েশন যেটা হলো আনসার্টেন, অর্থাৎ হঠাৎ করে আমাদের কাছে চলে আসে, যেটা হবে সিরিয়াস এবং যার জন্য আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া প্রয়োজন। যেরকম আমাদের জব লস হয়ে গেছে, এটা কিন্তু অনেকটাই আনসার্টেনলি আমাদের কাছে হয়েছে এবং সেই মুহূর্তে সেটা কিন্তু আমাদের কাছে একটা সিরিয়াস বিষয় হয়ে দাঁড়ায় এবং এর জন্য আমাদের ইমিডিয়েট কোনো একটা অ্যাকশন নিতে হয়। আর যদি না নিই তাহলে পরের মাসে আমাদের কিভাবে চলবে সেটা আমরা বলতে পারবো না। এছাড়াও যদি হঠাৎ করে একটা মেডিকেল এমার্জেন্সি চলে আসলো, সেটাও আনসার্টেন, সিরিয়াস এবং ইমিডিয়েট অ্যাকশন প্রয়োজন। রিসেন্ট উদাহরণ হিসাবে বলতে গেলে আমাদের যখন লকডাউন হয়েছিল সেটাও আনসার্টেন ছিল, সিরিয়াস কন্ডিশন ছিল এবং আমাদের বাঁচার জন্য আমাদের ইমিডিয়েট কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন ছিল। তো এইগুলো হলো আমাদের এমার্জেন্সি কন্ডিশন। এখন আমাদের এই এমার্জেন্সি কন্ডিশন থেকে বাঁচার জন্য আমাদের আলাদাভাবে একটা ফান্ড রেখে দেওয়া প্রয়োজন, যেটা ওই এমার্জেন্সি সিচুয়েশন আসলেই আমরা ইউজ করব। এখন প্রশ্ন আসে সেই ফান্ডটি তো আমরা আলাদাভাবে রাখবো, কিন্তু ওই ফান্ডটি কোথায় রাখবো এবং কত টাকা রাখবো? কেননা আমরা ওই ফান্ডটি এমন কোনো জায়গায় রাখতে চাই না যেই ফান্ডটি আমরা সবসময় চোখে দেখতে পারবো। আর চোখে যদি আমরা ওই ফান্ডটি দেখতে পাই তাহলেই আমাদের সবসময় মনে হবে যে আমাদের কাছে টাকা আছে এবং সেই টাকাটা আমরা খরচা করতে পারি। আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে আমাদের এমার্জেন্সি ফান্ড রেখে দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি একটা মোবাইল ফোন কিনবো, সেই মোবাইল ফোন কেনার জন্য দেখা যাচ্ছে আমার কাছে 5,000 টাকা কম পড়েছে। আমার মন কিন্তু সবসময় বলতে থাকবে যে 5,000 টাকা আমি আমার এমার্জেন্সি ফান্ড থেকে এখন খরচা করে নিই, যখন আমার কাছে টাকা আসবে আমি আবার ওই 5,000 টাকা পূরণ করে নিতে পারবো। আর ওই মুহূর্তেই যদি আমার কাছে কোনো এমার্জেন্সি চলে আসে তাহলে কিন্তু সেটা খুব আমাদের বিপজ্জনক ঘটনা হয়ে দাঁড়াবে। সুতরাং এমার্জেন্সি ফান্ড আমাদের এমন কোনো জায়গায় রাখা উচিত না যেটা আমরা খুব সহজেই চোখে দেখতে পাই। তাহলে আমাদের এমার্জেন্সি ফান্ড আমরা কোথায় রাখবো? দেখুন, এমার্জেন্সি ফান্ড রাখার অনেকগুলো উপায় আমাদের কাছে রয়েছে। প্রথমত হলো আমাদের কিছু অংশ এমার্জেন্সি ফান্ড ক্যাশ হিসাবে আমাদের কাছে রাখা উচিত। হঠাৎ করে দেখা গেল ছোটখাটো কোনো একটা এমার্জেন্সি চলে এসছে, হতে পারে বড় কোনো এমার্জেন্সি না, আমার মাথাটা ফেটে গেছে, সেই মুহূর্তের জন্য আমাকে ডাক্তার দেখাতে হবে এবং আমার মাথায় কিছু স্টিচ পড়তে পারে, তার জন্য কিছু টাকা ক্যাশে অবশ্যই রাখা উচিত। যদি কারোর কাছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আমাদের ওই ক্যাশ রাখাটা আমরা স্কিপ করলেও করতে পারি এবং কিছু অংশ টাকা আমাদের সেভিংস অ্যাকাউন্টে অবশ্যই রেখে দেওয়া উচিত। যেরকম আমরা যদি 5,000 টাকা ক্যাশ আমাদের কাছে রেখে দিই তাহলে আমরা 10,000 টাকা মতন ক্যাশ আমাদের সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারি। এক একজনের সিচুয়েশন অনুযায়ী এক একটা জিনিস আপনারা দেখে নেবেন। মোটামুটি রকমভাবে আমরা 5% মতন ক্যাশ যদি রেখে দিই আর আমরা আমাদের এমার্জেন্সি ফান্ডে 10% মতন আমাদের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিতে পারি। এই দুটো জিনিস যখন আমার কমপ্লিট হয়ে যাবে, আমাদের থার্ড যে স্টেপটা আসবে সেইটা হলো আমাদের এমার্জেন্সি ফান্ডকে পুরোপুরি রকমভাবে আলাদা করে দেওয়া আমাদের থেকে। সেটা হলো আমরা কোনো এফডিতে আমাদের এমার্জেন্সি ফান্ড রেখে দিতে পারবো। এখন অনেকের মনে হতে পারে এফডিতে যদি আমরা ওই টাকা রেখে দিই তাহলে তো ওই টাকা ইনফ্লেশনের জন্য সবসময় কমতে থাকবে। দেখুন, এই টাকার উদ্দেশ্য কোনো সময় এটা নয় যে আপনার টাকাকে বৃদ্ধি করা। এই টাকার উদ্দেশ্য এটাই যে আপনার টাকার পরিমাণ জানি না কমে যায়, ভ্যালুয়েশনের ভিত্তিতে বলছি, আপনার টাকার ভ্যালুয়েশন জানি না কমে যায় আর এমার্জেন্সির সময় আপনি ওই টাকাটা ইউজ করতে পারেন। এর থেকে বেশি কিন্তু এর কোনো ইউজ নেই। সুতরাং আপনি ওই টাকাটা চাইলে এফডিতে অবশ্যই রেখে দিতে পারেন। এবার এফডিতে রাখলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকে অনলাইন ফেসিলিটিস জানি অবশ্যই থাকে। যদি আপনার টাকার প্রয়োজন হয়
সেক্ষেত্রে জানি আপনি একদিনের মধ্যেই সেই টাকাটি আপনার ব্যাংকে নিয়ে আসতে পারেন এবং সেই টাকাটি ইউজ করতে পারেন। 4 নম্বর যেই জায়গায় আমার ইমার্জেন্সি ফান্ড আমরা রাখতে পারি সেটা হলো যে কোনো একটা ফ্লেক্সি ফিক্সড ডিপোজিটে। এক্ষেত্রে যেই জিনিসটা হবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি ওই এফডি থেকে টাকা তুলে নিতে পারবো এবং বাকি টাকা আমার এফডিতেই থেকে যাবে। সুতরাং আমার পুরো এফডি ভাঙার কোনো প্রয়োজন হবে না। আর 5 নম্বর যেই জায়গায় আমরা আমাদের ইমার্জেন্সি ফান্ড রাখতে পারি সেটা হলো লিকুইড মিউচুয়াল ফান্ড। অর্থাৎ লিকুইড মিউচুয়াল ফান্ডে আমরা যদি আমাদের টাকা রাখি সেক্ষেত্রে দেখা যায় এফডির ধারে কাছেই আমরা মোটামুটি রকমভাবে রিটার্ন পাই। এছাড়াও এর যে লিকুইডিটি থাকে সেটা কিন্তু এফডির থেকে বেশি থাকে। এছাড়াও একটা এফডি করলে আমাদের অনেক সময় দেখা যায় যে 1 লাখ টাকার যদি আমাদের এফডি থাকে আর আমার যদি 10,000 টাকার প্রয়োজন থাকে, পুরো 1 লাখ টাকার এফডি আমাদের ভাঙাতে হয়। কিন্তু লিকুইড মিউচুয়াল ফান্ডে আমি 10,000 টাকা তুলে ইউজ করতে পারবো। এক্ষেত্রে অনেকটাই সুবিধা লিকুইড মিউচুয়াল ফান্ড দেন। কিন্তু কেউ যদি মিউচুয়াল ফান্ডে হ্যাবিচুয়েট না হন সেক্ষেত্রে অবশ্যই বলবো এফডিতে আপনার টাকা রাখুন, সেক্ষেত্রে আপনি অনেক নিশ্চিন্তে থাকতে পারবেন। এবার চলে আসি যে ওই এমার্জেন্সি ফান্ড আমরা কিভাবে রাখবো। আমরা যদি আমাদের এমার্জেন্সি ফান্ড এফডিতে রাখি সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি ছোট ছোট এফডি করে সেই টাকাটা রাখুন। ধরে নিলাম আপনার এমার্জেন্সি ফান্ড রয়েছে 2 লাখ টাকার, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনি 30,000 টাকা করে 6টা এফডি করে নিন। এছাড়া একটা 20,000-এর এফডি করে নিন, যাতে আপনার 10,000 টাকার প্রয়োজন হলে আপনি 20,000 টাকার এফডি ভাঙাতে পারেন। এছাড়া আপনার 30,000 টাকার প্রয়োজন হলে আপনি 30,000 টাকা, 50,000 টাকার প্রয়োজন হলে সেই অনুযায়ী আপনি আপনার এফডি ভাঙিয়ে আপনার টাকা আপনি ইউজ করতে পারেন। বাকি এফডি গুলো আপনার কিন্তু যেরকম চলছিল সেরকমই চলতে থাকবে, কোনো টাকা সেখান থেকে কাটা যাবে না এবং আপনার সেই এফডির উপর কোনো ধরনের কোনো পেনাল্টি লাগছে না। তা আমরা মোটামুটি রকম ভাবে বুঝে নিলাম যে এমার্জেন্সি ফান্ড কাকে বলে, এমার্জেন্সি ফান্ড আমরা কোথায় রাখবো, কিভাবে রাখবো। কিন্তু এই এমার্জেন্সি ফান্ড ঠিক করার পরেও অনেক সময় অনেককে দেখি যে তাদের একটা মিসকনসেপশন রয়েছে যে আমি এমার্জেন্সি ফান্ডটি কোন জায়গায় ইউজ করতে পারবো। এক্ষেত্রে আমি বলবো যে আপনি ধরুন কোনো একটা গাড়ি কিনতে যাচ্ছেন, সেই সময় আপনার ডাউন পেমেন্টের জন্য 2 লাখ টাকার প্রয়োজন পড়েছে। আপনি খবরদার সেই এমার্জেন্সি ফান্ড ভাঙিয়ে আপনার গাড়ির ডাউন পেমেন্ট করতে যাবেন না। অথবা আপনি কোনো বাড়ি কিনতে যাচ্ছেন, সেখানে ডাউন পেমেন্ট অথবা ইএমআই দেওয়ার জন্য সেই এমার্জেন্সি ফান্ড ইউজ করতে যাবেন না। অথবা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যদি ধার দেওয়ার হয় সেক্ষেত্রেও আপনার এমার্জেন্সি ফান্ডে অন্তত আপনি হাত দেবেন না। আপনি বাকি যে কোনো টাকায় হাত দিতে পারেন, এমার্জেন্সি ফান্ডে কিন্তু কোনোভাবেই হাত দেবেন না। এইবার আমরা চলে আসি যে আমাদের মেন পয়েন্টে, যে আমাদের এমার্জেন্সি ফান্ড কতটা করা উচিত। দেখুন, আইডিয়ালি 6 মাসের এমার্জেন্সি ফান্ড যে কোনো লোকের থাকা প্রয়োজন, কিন্তু আমি সবসময় সাজেস্ট করব 1 বছরের এমার্জেন্সি ফান্ড অবশ্যই আপনি করে রাখুন। উদাহরণ হিসাবে বলি যে আপনার যদি ইনকাম দেখা যায় যে 50,000 টাকা, সেই ক্ষেত্রে মিনিমাম 50 × 6 অর্থাৎ 3 লাখ টাকার এমার্জেন্সি ফান্ড আপনার থাকা উচিত। এছাড়াও আপনি যদি 1 লাখ টাকার করতে পারেন তাহলে 50 × 12 অর্থাৎ 6 লাখ টাকার এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনার কাছে সবসময়ের জন্য থাকা উচিত। এবার আমি ভিডিওর লাস্টে আসবো যে এই টাকাকে আমরা চাইলে কিভাবে আরো কম করতে পারি। কিন্তু আমরা আরো একটা জিনিস দেখে নিই যে আমাদের এক একজনের ফ্যামিলি সিচুয়েশন এক এক রকম, সেক্ষেত্রে আমাদের এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করা উচিত। ধরে নিলাম আপনার ফ্যামিলিতে আপনি একমাত্র আর্নিং মেম্বার, সেক্ষেত্রে যদি দেখা যায় আপনার ফ্যামিলি মেম্বার 2 জন আছে, তাহলে আপনি 6 মাসের এমার্জেন্সি ফান্ডও করতে পারেন। কিন্তু আইডিয়ালি যেটা বললাম 12 মাসের করতে পারলে খুবই ভালো। কিন্তু আপনার যদি ডিপেন্ডেবল আরও একজন থাকে, সে যদি আপনার সন্তান হয় বা অন্য কেউ হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 12 মাসের এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। অনেক সময় দেখা যায় একজন ফ্যামিলির একজনই আর্নিং মেম্বার আছে, তার সাথে তার ওয়াইফ, তার বাচ্চা এবং তার বাবা মা থাকেন এবং তার বাবা মার কোনো ইনকাম নেই, সেক্ষেত্রে 4 থেকে 5 জন কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়। সুতরাং তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 বছরের এমার্জেন্সি ফান্ড থাকা একান্ত প্রয়োজন। এইবার আপনার বাবা মার যদি পেনশন হোক অথবা অন্য কোনো সোর্স থেকে কোনো ধরনের কোনো রোজগার থাকে, তাকে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে কাউন্ট করবেন না এই এমার্জেন্সি ফান্ড তৈরি করার জন্য। কেননা ওনার ইনকাম উনি নিজেই চালিয়ে নিতে পারছেন, আপনার রিস্ক ফিনান্সিয়ালি অতটা থাকছে না। আপনি মেন্টালি তার সাথে অ্যাটাচ থাকতে পারেন, কিন্তু ফিনান্সিয়ালি আপনার যেহেতু সেই ধরনের লায়াবিলিটি নেই, সুতরাং সেই হেডটি আপনি কাউন্ট না করলেও পারবেন। এইবার যদি দেখা যায় যে আপনারা 2 জন আর্নিং মেম্বার রয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলি মেম্বার যদি 2 জন থাকে, তাহলে আপনি 3 মাসের এমার্জেন্সি ফান্ড রেখে দিতে পারেন। আইডিয়ালি 6 মাসের যদি রাখতে পারেন আরও ভালো। কেন আমি এই কথাটা বলছি? কেননা 2 জন যদি চাকরি করেন অথবা 2 জনেরই কোনো ব্যবসা থাকে, সেক্ষেত্রে একই সাথে 2 জনেরই চাকরি চলে যাওয়া অথবা ব্যবসা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তার জন্য আপনি এমার্জেন্সি ফান্ড চাইলে একটু কম করতে পারেন, কিন্তু যদি বেশি করতে পারেন তাহলে অনেকটাই ভালো। আর সেক্ষেত্রে যদি আপনাদের উপর আরও একজন ডিপেন্ডেবল থাকে, সেক্ষেত্রে 6 মাসের এমার্জেন্সি ফান্ড অবশ্যই রাখবেন। আর একাধিক যদি থাকে তাহলে 12 মাসের এমার্জেন্সি ফান্ড অবশ্যই রাখবেন। এবার প্রশ্ন আসে যে আমার এমার্জেন্সি ফান্ডের পরিমাণ কতটা হবে।
এখন সোজা হিসাব যেটা বলে আপনার ইনকাম 50,000 হলে 50 × 6 3 লাখ। কিন্তু আপনার যদি এই ইমার্জেন্সি ফান্ডকে আরো একটু ছোট করতে চাই, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার নিড কি কি রয়েছে। উদাহরণ হিসাবে ধরি যে আপনার 50,000 টাকা রোজগার রয়েছে, আপনার ফ্যামিলি এক্সপেন্সেস দেখা গেল 10,000 টাকা, আপনার ইএমআই আছে 10,000 টাকা, এছাড়াও আপনার বাচ্চার স্কুলের খরচা রয়েছে 5,000 টাকা, এছাড়াও দেখা যাবে যে আপনাদের মেডিসিন বাবদ খরচা হয় 5,000 টাকা, টোটাল খরচা 30,000 টাকা হয়ে গেল। এছাড়াও দেখা গেল যে বিভিন্ন ধরনের বিল, যেরকম আপনাদের ইন্টারনেটের বিল, যেমন ইন্টারনেট এখন প্রায় ম্যান্ডেটারি হয়ে গেছে, এছাড়া ইলেকট্রিসিটি বিল, এইগুলো ধরলাম 5,000 টাকা। তাহলে আপনার টোটাল যেটা নিড রয়েছে সেটা হয়ে গেল 35,000। আর দেখা গেল বাকি 15,000-এর মধ্যে 10,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন আর 5,000 টাকা আপনি এন্টারটেনমেন্ট বাবদ খরচা করেন। এখন যদি কোনো এমার্জেন্সি আপনার কাছে চলে আসে, তাহলে কিন্তু আপনি ওই এন্টারটেনমেন্টকে অথবা ইনভেস্টমেন্টকে আপনি বাদ রাখতে পারবেন সেই সময়ের জন্য। সুতরাং আপনার নিড যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু 35,000 টাকা। তাহলে আপনি যখন 1 বছরের এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন, তখন 35,000 × 12 অর্থাৎ 4,20,000-এর এমার্জেন্সি ফান্ড আপনি তৈরি করবেন। এইভাবে কিন্তু আপনি আপনার এমার্জেন্সি ফান্ডের যে লিমিট আছে সেটাকে চাইলে কমাতে পারেন, অর্থাৎ আপনি কতটা কম খরচায় আপনার জীবন ধারণ করতে পারবেন, কোন কোন খরচা আপনার বাদ না দিলে চলবে না, সেই খরচাগুলো আপনি ধরে আপনার এমার্জেন্সি ফান্ডের ক্যালকুলেশন করতে পারেন। এর সবথেকে বড় শিক্ষা আমাদের কিন্তু দিয়ে গিয়েছিল কোভিডের সময়, যখন লকডাউন ছিল সেই সময় আমাদের রেগুলার চলার জন্য যে খরচা, সেই খরচা আমাদের চালাতেই হয়েছিল, এবং সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা কতটা কম খরচার মধ্যেও আমাদের জীবন চালাতে পারি চাইলে। এইভাবেই আমরা যদি হিসাব করে চলি, তাহলে আমাদের এমার্জেন্সি ফান্ডের পরিমাণ কিন্তু আমাদের কম রাখলেও চলবে। এবং আমি আর একটা জিনিস সবাইকে বলবো, প্রতি বছর অন্তত একবার করে রিভিউ করুন যে আপনার এমার্জেন্সি ফান্ডের পরিমাণ কি সঠিক আছে। কেননা যত দিন যাবে দেখা যাবে আপনার উপর লায়াবিলিটি বাড়বে, এবং যত লায়াবিলিটি বাড়বে আপনার মান্থলি খরচার পরিমাণ বেড়ে যাবে, এবং আপনার মান্থলি খরচার পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার এমার্জেন্সি ফান্ডের পরিমাণ বাড়ানোর কিন্তু প্রয়োজন হবে। এবার অনেকে বলতে পারেন যে আমি তো রোজগারই করি অল্প, তাহলে আমি আমার এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করব। দেখুন, আপনি রোজগার করেন অল্প, আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি করার খুবই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু এক্ষেত্রে আমি যেই জিনিসটা বলবো যে আপনি এমার্জেন্সি ফান্ড তৈরি করার আগে যত ধরনের এন্টারটেনমেন্ট আছে সেই এন্টারটেনমেন্ট থেকে বিরত থাকুন। এছাড়াও সমস্ত ধরনের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট থেকেও আপনি বিরত থাকুন। যে কোনো ধরনের ইএমআই এর চক্করে আপনি পড়বেন না, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনার হাতে যে লিকুইডটা, সেই লিকুইডের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং সেই লিকুইডের পরিমাণ যদি বেড়ে যায়, সেই এমার্জেন্সি ফান্ড তৈরি করা আপনার পক্ষে অনেকটাই সহজ হবে। হতে পারে 2 বছর, 2.5 বছর অথবা 3 বছর লেগে গেল, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এমার্জেন্সি ফান্ডের টার্গেট আপনি ফুলফিল না করছেন, ততক্ষণ কিন্তু অন্যদিকে তাকাতে যাবেন না।